আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্কিল হাটের বাংলাদেশের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাজীব। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আইসিটি দ্বিতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তথ্য প্রযুক্তি বলতে আমরা সাধারণত এখানে আমরা কম্পিউটারকে বুঝে থাকি বা ল্যাপটপ ইত্যাদিকে বুঝে থাকি। তো ল্যাপটপ বা কম্পিউটারের সাথে জড়িত বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে এ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ল্যাপটপের ছবি দেওয়া। এটা হচ্ছে ডুয়েল, এটা একটা ল্যাপটপ। তো এই অধ্যায় শেষে তোমরা কি শিখতে পারবা? এই যে এই অধ্যায় শেষে কি আমরা জানবো? প্রথমে হচ্ছে কম্পিউটার কেমন করে কাজ করে তা বর্ণনা করতে পারবো। তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যেসব যন্ত্রপাতি ব্যবহার হয় সেগুলো বর্ণনা করতে পারবো। ৩ নাম্বার হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেসব যন্ত্র ব্যবহৃত হয় তার কাজ ব্যাখ্যা করতে পারবো। হার্ডওয়্যার ও সফটওয়্যার কি তা ব্যাখ্যা করতে পারবো। তো আর দেরি কোনো, চলো আমরা শুরু করি। ওকে, তো প্রথম পার্ট পার্ট ১ কি বলছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার। ওকে, তো এখানে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া আছে। তো প্রথমে আমি যদি পড়ি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীতে যে বিশাল পরিবর্তন হয়েছে তার পেছনে যে যন্ত্রটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেটি হচ্ছে কম্পিউটার। তথ্য প্রযুক্তির কথা বললে আমাদের মাথায় কি চলে আসে? সর্বপ্রথমে কম্পিউটার চলে আসে। বা যদি তোমাদের মাথায় কম্পিউটারের নাম না আসে, তাও এখন থেকে মনে রাখবা তথ্য প্রযুক্তি বলতেই তোমরা কম্পিউটারকে বুঝাইবা। ওকে, আমরা আগেই বলেছি কম্পিউটার বললেই একসময় আমাদের সামনে টেলিভিশন স্ক্রিনের মতো একটা মনিটর, কিবোর্ড, বক্সের মতো একটা সিপিইউ এর ছবি ভেসে উঠে। কারণ আমরা সবাই সেটা দেখে সবচেয়ে বেশি অভ্যস্ত। আজকাল কম্পিউটার বললেই বড় একটা খোলা বইয়ের মতো ল্যাপটপের ছবি ভেসে ওঠে। কিন্তু এছাড়াও আরো অনেক রকম কম্পিউটার রয়েছে। এই যে ছবিতে একটা দেখতে পাচ্ছি সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে একটা দেশের বড় অস্ত্র। তারপর হচ্ছে মিনি কম্পিউটার, তারপর হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, তারপর হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, ট্যাবলেট পিসি, তারপর হচ্ছে স্মার্টফোন। এরপর দিন কি হইতেছে? ছোট হয়ে আসতেছে। যে দিন প্রযুক্তিগুলা কি হয়ে আসতেছে? ছোট হয়ে আসতেছে। দিন ছোট হয়ে আসতেছে। তো এগুলো হচ্ছে কয়েকটা জনপ্রিয় কম্পিউটার। কম্পিউটার যন্ত্রটি কেন সারা পৃথিবীতে এত পরিবর্তন আনতে পারে আমরা ইতিমধ্যে তোমাদের বলেছি। যন্ত্রগুলো তৈরি করা হয় একটি নির্দিষ্ট কাজ করার জন্য। স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে শুরু স্ক্রু খোলা যায়। গাড়ি দিয়ে মানুষ যাতায়াত করে। আমরা গাড়ি দিয়ে স্ক্রু খুলতে পারবো না, কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে মানুষ যাতায়াত করতেই পারবে না। কিন্তু কম্পিউটার অন্যরকম যন্ত্র, সেটা দিয়ে ভিন্ন অসংখ্য কাজ করা যায়। কম্পিউটার দিয়ে একদিকে যেরকম জটিল হিসাব নিকাশ করা যায়, অন্যদিকে সেটা ব্যবহার করে ছবিও আঁকা যায়। কাজেই অনেক কাজ করার উপযোগী একটা যন্ত্র যে পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে ফেলতে পারে, তাতে অবাক হওয়ার কিছু নেই। এই যে এখন আমি আঁকতেছি, এই যে দেখো আমি কিন্তু চাইলে কি আঁকতে পারি একটা, এই যে কার্টুন এরকম সবকিছু থাকতে পারি। তো এই যে কম্পিউটার দিয়ে এখন কি করা যায়? গ্রাফিক্সও করা যায় বা ছবি আঁকাকেও করা যায়। তোমরা সবাই নিশ্চয়ই জানতে চাও কম্পিউটার কেমন করে কাজ করে। তো তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে কম্পিউটার কাজ করার পদ্ধতিটা খুবই জটিল, কিন্তু আসলে এটি সত্য নয়। কম্পিউটার কাজ করার পদ্ধতিটা খুব সোজা। নিচে তোমাদের কম্পিউটার কাজ করার পদ্ধতি দেখানো হলো। তো আসলে মোটামুটি কম্পিউটার কাজ যে করে এটা অনেক সোজাই। এই যে এখানে একটা পদ্ধতি দেওয়া আছে আমাদের, এই যে এখানে। তো প্রথমে কি দিব? আমরা কোনো কিছু ইনপুট দিব, যে কোনো উপাত্ত কি দিব? ইনপুট দিব। ইনপুট দেওয়ার পর এই যে এখানে আমি যদি এখানে একাই সাপোজ এই যে এটা হচ্ছে, সাপোজ আমি ইনপুট দিলাম, তারপর এখানে হচ্ছে একটা প্রসেসিং হবে, তারপর এটা হচ্ছে আবার আউটপুট দিবে। তো এই যে ইনপুট কোথায় যাবে? এই যে এটার নাম হচ্ছে সিপিইউ। এই যে এটার নাম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এটা তো হচ্ছে আউটপুট। এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট, অর্থাৎ আউটপুট। আর এখানে আবার ৩টা
জিনিস কাজ করে, 3টা জিনিস কাজ করে। তো একটা হচ্ছে যে মেমোরি ইউনিট, এই যে মেমোরি ইউনিট, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট সিইউ, আরেকটা হচ্ছে এএলইউ আলু, অর্থাৎ এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো এমইউ মেমোরি ইউনিট, সিইউ কন্ট্রোল ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে 3টা কাজ করে। তো আমরা যখন কোনো কিছু ইনপুট দেই সর্বপ্রথম কি হবে, এই প্রসেসিং এ যাবে। প্রসেসিং হওয়ার পর আমরা যদি আউটপুট দেখতে চাই তাহলে তো আউটপুট দেখবো। আর যদি আমরা তথ্য আমরা পরবর্তীতে ব্যবহার করতে চাই তখন আমরা কি করবো, এই যে মেমোরি ইউনিটে সংরক্ষণ করে রাখবো বা সেভ করে রাখবো। তো এইভাবে মূলত কাজ করে। প্রথমে তুমি কি দিবা, কোনো কিছু ইনপুট দিবা, তারপর প্রসেসিং হবে, তারপর কি হবে, আউটপুট হবে। ওকে, তো এইভাবেই কম্পিউটারটা কি বেসিক্যালি কাজ করে। একবারে মানে এটা হচ্ছে একবারে বেসিক ফান্ডামেন্টাল যে কোনো কিছু ইনপুট দিব, তারপর কি হবে, প্রসেসিং হবে, তারপরে আউটপুট পাইবো। ওকে, যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এর 5টি মূল অংশ রয়েছে। একটা হচ্ছে ইনপুট ইউনিট, একটা হচ্ছে আউটপুট ইউনিট, আরেকটা হচ্ছে মেমোরি, প্রসেসর ও কন্ট্রোল ইউনিট। এই যে আমি যেটা বললাম, এই যে ইনপুট হচ্ছে একটা, আউটপুট হচ্ছে আরেকটা, আর এই যে সিপিইউ এর ভিতরে হচ্ছে 3টা। তো মোট কয়টা হইলো, 5টা। যখন কোনো ইউনিট দিয়ে কম্পিউটারের ভেতরে উপাত্ত বা ডেটা দাও তখন কম্পিউটার মেমোরিতে সেগুলি জমা রাখা হয়। প্রয়োজনীয় মেমোরি থেকে উপাত্ত নিয়ে সেগুলো প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে ফলাফল মেমোরিতে জমা রাখে। কাজ শেষ হলে আউটপুট ইউনিট দিয়ে তোমাকে তথ্য বা ইনফরমেশন ফিরিয়ে দেয় এবং কন্ট্রোল ইউনিট পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে। এটি নিয়ন্ত্রণের কাজ করে কন্ট্রোল ইউনিট। তো এটা ছিল বেসিক কম্পিউটার বা কম্পিউটার কিভাবে কাজ করে এর একটা ধারণা। তো এখন তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতির আরো কিছু। তোমরা যারা কম্পিউটার দেখেছো বা ব্যবহার করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কম্পিউটার কিবোর্ড কিংবা মাউস হচ্ছে ইনপুট দেওয়ার মাধ্যম। অর্থাৎ এই যে কিবোর্ড, মাউস এবং কিবোর্ড হচ্ছে কম্পিউটারের ইনপুট মাধ্যম। এগুলো দিয়ে আমরা ইনপুট দিই। এটি দিয়ে আমরা কম্পিউটারের ভেতর তথ্য পাঠাই। কম্পিউটার কাজ শেষ হলে ফলাফল দিয়ে মনিটর দেখা হয়। মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। প্রিন্টারে প্রিন্ট করে, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। কাজেই এগুলো হচ্ছে আউটপুট পাঠানোর মাধ্যম। কম্পিউটারের মেমোরি কিংবা প্রসেসরে আমরা বাইরে থেকে দেখতে পাই না, সেগুলো ভেতরে থাকে। ওকে, আমরা ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টারের কথা বলেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো ছাড়াও আরো অনেক ধরনের যন্ত্রপাতি থাকতে পারে। পরের পাঠগুলোতে আমরা সেই বিষয়গুলো কথা বলবো। ওকে, তো ইনপুট ডিভাইসের সাথে 2টা ইনপুট ডিভাইস এবং 2টা আউটপুট ডিভাইসের সাথে পরিচিত হইলে এখন। তো পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত অবশ্যই থাকবে। কম্পিউটার কিভাবে কাজ করে সেটা আমরা বলেছি। কিন্তু কিভাবে একই কম্পিউটার কখনো ছবি আঁকার কাজে ব্যবহৃত হয়, আবার কখনো গান শোনার কাজে ব্যবহৃত হয়, কিংবা কখনো জটিল হিসাব নিকাশ কাজ করার জন্য ব্যবহৃত হয়, সেটি এখনো বলিনি। সেই বিষয়টি বলা, সেই বিষয়টির কথা যদি না জানো তাহলে কম্পিউটার সম্পর্কে তোমার জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে। বাট কম্পিউটার দিয়ে সবকিছু কাজই এখন আমরা কম্পিউটার দিয়ে করি। তো একটু আগে আমরা ইনপুট, আউটপুট, মেমোরি আর প্রসেসরের কথা বলেছি। সেগুলো হচ্ছে কোনো না কোনো যন্ত্রপাতি। তো এইখানে একটা ইউবেন্টু, যে কম্পিউটার সচল করতে হার্ডওয়্যার পাশাপাশি সফটওয়্যার দরকার হয়। ওকে, তারপর কম্পিউটার যন্ত্রপাতির যে অংশগুলিকে বলে কম্পিউটার হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটার যে অংশগুলো আমরা দেখতে পারি, ছুঁইতে পারি, এগুলো হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। তো কম্পিউটার দিয়ে কাজ করার সময় তার মেমোরিতে নির্দিষ্ট ধরনের উপাত্ত রাখতে হয়। সেগুলো প্রসেসরে গিয়ে প্রসেসরকে ভিন্ন ভিন্ন কাজে কাজ করাতে পারে। সেগুলিকে বলে সফটওয়্যার। তো সফটওয়্যার হচ্ছে, আমি এই যে হার্ডওয়্যার সফটওয়্যারের মূল পার্থক্য হচ্ছে যে কম্পিউটারের যে অংশগুলো আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি তা হচ্ছে হার্ডওয়্যার। আর যেগুলো আমরা স্পর্শ করতে পারি না, শুধু দেখতে পারি, সেগুলো হচ্ছে সফটওয়্যার। তাই যখন একটি কম্পিউটার দিয়ে জটিল হিসাব নিকাশ করা হয় তখন হিসাব নিকাশ করায় সফটওয়্যার ব্যবহার করতে হয়। সফটওয়্যার আমরা দেখতে পাই কিন্তু ছুঁইতে পারি না। আবার যখন ছবি আঁকতে হয় তখন ছবি আঁকার জন্য সফটওয়্যার ব্যবহৃত হয়। এই যে আমি এখন লেখালেখি করতেছি, এই যে লেখালেখি, এটার জন্য কিন্তু আমার একটা সফটওয়্যার প্রয়োজনীয়। ওকে, কিন্তু মানুষের বুদ্ধিমত্তা পৃথিবীর শ্রেষ্ঠ ও শক্তিশালী সুপার কম্পিউটার থেকে ক্ষমতাশালী। এই যে মানুষের বুদ্ধিমত্তা, আমরা আমাদের বুদ্ধিমত্তাকে অনেক সময় ছোট করে দেখি, কিন্তু আসলে এই কম্পিউটার যে বানানো হয়েছে এটা কি দিয়ে বানানো হয়েছে, মানুষের ব্রেন দিয়ে বানানো হয়েছে। তাই আমাদের ব্রেনকে অবশ্যই কারো কাছে ছোট করা উচিত নয়।
আমাদের ব্রেন কি সেরা, কারণ এই ব্রেন দিয়ে কি কম্পিউটার তৈরি করা হয়েছে। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী কম্পিউটার থেকেও বেশি ক্ষমতাশালী। তাই কখনোই একজন মানুষের মস্তিষ্কের কম্পিউটারের সাথে তুলনা করা ঠিক নয়। তারপর হার্ডওয়্যার এবং সফটওয়্যার উদাহরণ দেওয়ার জন্য সহজে এভাবে বলা যায়, একটি শিশু যখন জন্ম নেয় তখন সে নিজে থেকে কিছুই করতে পারে না। তার কারণ তার মস্তিষ্কটাকে বলা যায় সফটওয়্যার বিন হার্ডওয়্যার। শিশুটি যখন তোমাদের বয়সী হয় তখন সে তোমাদের মতো অনেক কাজ করতে পারে, বলা যেতে পারে তার হার্ডওয়্যার অনেকগুলো সফটওয়্যার এখন ঢুকানো হয়েছে, তাই সে সেগুলো কাজ করতে পারে। তো হার্ডওয়্যার এবং সফটওয়্যার হচ্ছে একটা আর একটা পরিপূরক, একটা ছাড়া একটা কল্পনা করা যায় না। তো সফটওয়্যার হচ্ছে কম্পিউটার প্রাণ, আর হার্ডওয়্যার হচ্ছে যে সফটওয়্যার চালাইতে গেলে কি লাগবে, হার্ডওয়্যার লাগবে, এরকম বিষয়টা আর কি। আবার হার্ডওয়্যার চালাইতে গেলে কি লাগবে, সফটওয়্যার প্রয়োজন হবে, আর ধরো হার্ডওয়্যার কোনো কাজ নাই। আবার তোমাদের মনে করে দেওয়া হচ্ছে, মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা হলে মস্তিষ্ককে অপমান করা হয়। মানুষের মস্তিষ্ক কিন্তু পৃথিবী চমকপ্রদ অসাধারণ একটি বিষয়। এখানে একটা দলীয় কাজ আছে। তো এখান থেকে নতুন শব্দ, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, ট্যাবলেট পিসি, হার্ডওয়্যার, তারপর সফটওয়্যার, এগুলা কি তাও আমরা আবার একটু বিস্তারিত জানবো আমাদের এই যে আইসিটির প্রথম অধ্যায়ে যেভাবে দেখছিলাম নতুন শব্দের নিয়ে বিস্তারিত। তো এই অধ্যায়ে আমরা নতুন শব্দ নিয়ে বিস্তারিত করব। তো এই যে দ্বিতীয় অধ্যায়, এই যে দ্বিতীয় অধ্যায়, ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। তো নতুন শব্দ কি, এই যে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, ট্যাবলেট পিসি, হার্ডওয়্যার ও সফটওয়্যার। সুপার কম্পিউটার কি, সবচেয়ে দ্রুতগামী এবং শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। যদি বলে কাকে বলে, তখন সংজ্ঞা এটা দিতে পারো, যে কম্পিউটার অনেক জটিল গণনা বা বিশাল পরিমাণ ডেটা দ্রুত সময়ে প্রক্রিয়া করতে পারে সেগুলিকে সুপার কম্পিউটার বলে। অর্থাৎ সুপার কম্পিউটার হচ্ছে অনেক পাওয়ারফুল একটা কম্পিউটার। তো এটা কোন কোন কাজে ব্যবহৃত হয়, এই যে আবহাওয়ার পূর্বাভাস, পরমাণু গবেষণা, মহাকাশ বিশ্লেষণ। তো এর উদাহরণ হচ্ছে এই যে সামিট, একটা হচ্ছে ফুকা ফুকা ফুগাকু। এটা হচ্ছে ইউএস এর একটা সুপার কম্পিউটার, এটা হচ্ছে একটা জাপানের সুপার কম্পিউটার। তারপর দ্বিতীয় হচ্ছে যে মেইন ফ্রেম কম্পিউটার। তো বড় ও শক্তিশালী কম্পিউটার যা অনেক ব্যবহারকারীকে একসাথে সেবা দিতে পারে, অর্থাৎ অনেক ব্যবহারকারীকে একসাথে একই টাইমে সেবা দিতে পারে, এগুলোকে বলা হয় যে মেইন ফ্রেম কম্পিউটার। তো কাকে বলে, যেসব কম্পিউটার ব্যাংক, বীমা বা সরকারি দপ্তরে হাজারো ডেটা একসাথে প্রক্রিয়া করতে পারে সেগুলোকে মেইন ফ্রেম কম্পিউটার বলে। তো এটা মেইন ফ্রেম কম্পিউটার কোথায় ব্যবহৃত হয়, একটা হচ্ছে ব্যাংকিং সিস্টেমে, কারণ ব্যাংকে একই সাথে অনেক কাস্টমারকে সেবা দিতে হয়। তারপর সরকারি হিসাব, তারপর হচ্ছে বড় প্রতিষ্ঠানের সার্ভার করতে আমরা এই যে মেইন ফ্রেম কম্পিউটারটা ব্যবহার করি। তারপর হচ্ছে ট্যাবলেট পিসি। তো পিসি থেকে এই যে ট্যাবলেট পিসি, একটি ছোট পাতলা কম্পিউটার যেটা স্পর্শে চালানো যায়, অর্থাৎ টাচ মোবাইলের মতো যে আমরা টাচ ব্যবহার করি, তো এটা কি টাচ ব্যবহার করে কাজ করা যায়, তার টাচ স্ক্রিন। তো এটা কাকে বলে, যেটা দেখতে বড় মোবাইলের মতো কিন্তু কম্পিউটারের কাজ করতে পারে, তাকে ট্যাবলেট পিসি। দেখতে মোবাইলের মতো কিন্তু কম্পিউটারের যাবতীয় কাজ আমরা ট্যাবলেট দিয়ে করতে পারি, এটা হচ্ছে ট্যাবলেট পিসি। কয়েকটা উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে আইপ্যাড, স্যামসাং গ্যালাক্সি ট্যাব, তারপর হচ্ছে লেনোভো ট্যাবলেট। এগুলা তো খুবই খুবই জনপ্রিয় ট্যাবলেট পিসি। তারপর হচ্ছে যে ৪ নম্বর, যে হার্ডওয়্যার। তো আগেই বলছে কম্পিউটারের যে অংশ ছুঁয়ে দেখা যায় বা স্পর্শ করা যায় সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কাকে বলে, কম্পিউটারের যেসব অংশ হাতে ধরা যায় বা দেখা যায়, যে তাকে বা সেগুলোকে হার্ডওয়্যার বলে। যেমন কি, মনিটর আমরা দেখতে পারি, ধরতে পারি, কিবোর্ড দেখতে পারি, ধরতে পারি, মাউস দেখতে পারি, ধরতে পারি। তো মূলত হার্ডওয়্যার গুলা মূলত আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। তো এই যে মনিটর একটা আউটপুট ডিভাইস, কিবোর্ড ইনপুট ডিভাইস, মাউস ইনপুট ডিভাইস, মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। তো মনিটর এর উদাহরণ হচ্ছে মনিটর, মাউস, কিবোর্ড, প্রিন্টার। এই যে মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, আর এটা হচ্ছে আবার আউটপুট ডিভাইস। তারপর হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কি, যে কম্পিউটার প্রোগ্রাম বা নির্দেশনা কাজ করে। তো কম্পিউটারের যে অংশটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু কি দেখা যায়, তাকে কি বলে, সফটওয়্যার বলে। কম্পিউটারের প্রোগ্রাম বা নির্দেশনা যা কাজ চালায়, কম্পিউটার যেভাবে কাজ করে বা যেসব অ্যাপ আমরা ব্যবহার করি তাই হচ্ছে সফটওয়্যার। তুমি সংজ্ঞাটা এইভাবে দিতে পারো, কম্পিউটারের যে অংশ ধরা যায় না, ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না
তাকে কি বলে? সফটওয়্যার বলে। স্পর্শ ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। তাকে কি বলে? সফটওয়্যার বলে। কি সফটওয়্যার? একটা হচ্ছে Microsoft Word, একটা হচ্ছে Google Chrome, Windows 10 আর এটা হচ্ছে গেমস। এগুলো হচ্ছে কয়েকটা সফটওয়্যার উদাহরণ। তো আমরা যে এই যে বেসিক কম্পিউটার বা আমার যে তোমাদের আছে যে MS ওয়ার্ড বা Microsoft Word বা লেখালেখি কাজে করার জন্য কি ব্যবহৃত হয়? এই যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তো এটা নিয়ে আমার YouTube এ বিস্তারিত ভিডিও আছে। তোমরা চাইলে এগুলা দেখতে পারো। যদি আমি পরের অধ্যায়ে এগুলো আলোচনা করব। তো এই তো ছিল এ অধ্যায়ের মেথড শব্দগুলোর বিশ্লেষণ। তো তারপর যদি আমরা দেখি পার্ট ২, তো আজকে প্রোগ্রামটা এই পার্ট দিয়ে দেখে শেষ করব। তো পার্ট ২ এ কম্পিউটার খেলা। এই যে এটা ওরে ধরছি ইনপুট, হচ্ছে ইনপুট, মেমোরি, প্রসেসর, আউটপুট বলে একটা খেলা খেলবে। ছেলেমেয়েরা কম্পিউটার গেম খেলবে। তো ইনপুট আউটপুট এটা একটা মজার গেম। তো গেমটা সেখানে দেওয়া আছে। এই যে তো এগুলা কি বলছে যে কম্পিউটার কিভাবে কাজ করে এই এইটা একটু বিস্তারিত আলোচনা আছে এখানে। তো ফলাফলটাকে এগুলা একটু পড়ে নিও তোমরা। তারপর হচ্ছে আমরা যদি নিচে যাই, তো এখানে সফটওয়্যার সোজা বাংলায় লেখা হয়েছে। এখানে সেগুলো কম্পিউটার ভাষায় লিখতে হয়। সেটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। ওকে? প্রোগ্রামিং ভাষা কি? কম্পিউটার ভাষা, প্রোগ্রামিং ভাষা। কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য অথবা কথা বলার জন্য যে ভাষা ব্যবহৃত হয় ওটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তোমরা যখন বড় হয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন তোমরা নিজেরাই সুন্দর প্রোগ্রাম লিখতে পারবে। তো এখানে একটা প্রোগ্রাম বা কোড দেওয়া আছে। এই যে সম্পূর্ণটা একটা কোড। এটা কিন্তু তোমরা বুঝতে পারবা না বা যারা প্রোগ্রামিং পারে তারা বুঝতে পারবে। কিন্তু কম্পিউটার ঠিকই বুঝতে পারবো। কারণ কম্পিউটার ভাষাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো ও বুঝতে পারবে। তো এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। সি একটা প্রোগ্রামিং ভাষা আছে। সি, এটা সি ভাষায় ব্যবহৃত হয়েছে। এই যে এটা হচ্ছে হেডার ফাইল ইনক্লুড, এটা ছাড়া সি প্রোগ্রাম রান হয় না, এটা বাধ্যতামূলক। তারপর এটা হচ্ছে হেডার ফাইল, কিন্তু এটা বাধ্যতামূলক না। তারপর হচ্ছে ইট মেইন, এটা হচ্ছে একটা ফাংশন। প্রোগ্রামে অনেকগুলো ফাংশন ব্যবহৃত হয়। তো এই যে এটা দিয়ে আমরা বডিতে প্রবেশ করলাম। এটা হচ্ছে বডি ফাংশন। তো এই যে তারপর ইন্ট, অর্থাৎ ইন্টিজার। এখানে হচ্ছে এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। এখানে ৩ টা ভেরিয়েবল নেওয়া হইছে। তারপর প্রিন্ট, এই যে প্রিন্ট আর স্ক্যানে, প্রিন্ট হচ্ছে আউটপুট দেখার জন্য, স্ক্যানে হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। তো ১ম এ প্রিন্ট করবে কি এন্টার দ্য ফার্স্ট নাম্বার। তো ১ম নাম্বার সাপোজ তুমি 10 দিলা। দেন এই যে 10 দিলা এটা কি এই মেমোরিতে কি করলা? সংরক্ষণ করলা। ইউজার থেকে 10 নিয়ে কি করলা? সংরক্ষণ করলা 10। তো এখানে পার্সেন্টেজ ডি দ্বারা ইন্টিজার যেহেতু দিছো এর জন্য পার্সেন্টেজ ডি। এটা একটু বুঝার দরকার নাই। তোমরা যখন এইচএসসি তে পড়বা, এইচএসসির আইসিটিতে এই সি প্রোগ্রামিং আছে তখন একটু বিস্তারিত পড়বা। তো আমি একটু হালকা ধারণা দিয়ে দিচ্ছি তোমাদের। তারপর হচ্ছে প্রিন্টের সেকেন্ড নাম্বার। সাপোজ তুমি এখানে দিলা 15। তো এখানে আবার সংরক্ষণ করবা ভ্যালুটা। ইউজার যে 15 দিছে এটা তুমি সংরক্ষণ করলা। দেখুন রেজাল্ট, এই যে একটা ভেরিয়েবল নিছিলা রেজাল্ট, এটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবলটা কি করছে? এই ভেরিয়েবলে কি রাখছো? অ্যাসাইন করছো এই যে ভেরিয়েবল, এখানে কিছু 10। এই যে ভেরিয়েবল 1 এর মান ছিল 10 আর ভেরিয়েবল ইয়ার মান কত ছিল? 15। তো এখানে কি দিছো? যোগ দিছো। তো 15 যোগ দিলে কত হবে? এই যে এটার উত্তর হবে 25। তো প্রিন্টএফ আউটপুট দেখার জন্য এই যে get ch টা আসছে এই যে ponio.h থেকে। এটা হচ্ছে একটা হেডার ফাইল। তো এটা এখন আর আধুনিক প্রোগ্রামে এটা ব্যবহৃত হয় না। যদিও তারা এখানে দিছে। তো এই রেজাল্ট অফ পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি যাবে ভেরিয়েবল 1 এর কারণে। এই যে ভেরিয়েবল 1 এর কারণে এই পার্সেন্টেজ ডি যাবে ভেরিয়েবল ডির কারণে, 2 এর কারণে। আর এই পার্সেন্টেজ ডি যাবে রেজাল্টের কারণে। তো ৩ টা ভেরিয়েবল এই যে পার্সেন্টেজ ডি দ্বারা ৩ টা ভেরিয়েবলকে ইন্ডিকেট করা হইছে। এর জন্য ৩ টা ভেরিয়েবলের নাম দিছি। তো রিটার্ন 0 অর্থাৎ হচ্ছে 0, রিটার্ন 0 অর্থাৎ হচ্ছে 0 এরর, অর্থাৎ আপনার প্রোগ্রামটা বা তোমাদের প্রোগ্রামটা সফলভাবে রান হয়েছে। 0 এরর। তো এইটাই ছিল সি প্রোগ্রাম। ওকে, এখন আমি তোমাদেরকে এই প্রোগ্রামটা রান করে দেখাবো। তার কারণ তোমরা হয়তোবা প্রোগ্রামিং কিভাবে কাজ করে এটা যদি তোমরা ফিল করতে পারো, তাহলে এখান থেকে যদি প্রোগ্রামিং শেখা শুরু করো, তাহলে তুমি জীবনে অনেক কিছু করতে পারো প্রোগ্রামিং দিয়ে। কারণ এটা অনেক লম্বা সময়ের বিষয়। আর ছোটবেলায় থেকে যদি কিছু বেসিক ধারণা থাকে, তাহলে তুমি ভালো কিছু করতে পারবা কলেজ পর্যায়ে এবং ইউনিভার্সিটি পর্যায়ে। তো আমি এটা অনলাইনে রান করে দেখাবো। তো অনলাইনে
যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবা যে যেহেতু এটা একটা সি ল্যাঙ্গুয়েজ তো লিখবা রান সি ইন অনলাইন অনলাইন তো অনলাইনে সি প্রোগ্রামিং রান করার জন্য বিভিন্ন আছে ওয়েবসাইট আমি এটাতে রান করব। তো এই যে এটা ছিল যে হেডার ফাইল, এখানে মেইন কি দিব, প্রথমেই ছিল ইন্ট 3টা ভেরিয়েবল, এই যে bar1, তারপর ছিল bar2, তারপর একটা ছিল রেজাল্টের জন্য। তারপর হচ্ছে যে ইউজার থেকে প্রথমে ইউজার থেকে আমরা আউটপুট দেখার জন্য কোন ফাংশন ইউজ করি আমরা, প্রিন্ট এফ, সি প্রোগ্রামিং এ প্রিন্ট এফ ইউজ করার জন্য আউটপুট দেখার জন্য। তো ইন্টার ইউর ফার্স্ট নাম্বার, ওকে। তারপর হচ্ছে সেমিকোলন দিতে হবে, তারপর হচ্ছে ইনপুট, তারপরে যে ইউজার যে আউটপুট দিবে তা আমরা কি করবো, সংরক্ষণ করব। তো ইউজার থেকে যখন আমরা কোনো কিছু নিতে যাই তখন আমরা ইউজ করি স্ক্যান এফ, তার আউটপুট দেখার জন্য প্রিন্ট এফ এবং ইনপুট নেওয়ার জন্য স্ক্যান এফ। তারপর হচ্ছে %d, তারপর তো এখানে যখন লোকেশন এনপিএক্স ওই ভেরিয়েবলের নামটা আমরা দেই bar1। তারপর কি দিতে হবে, দিতে হবে। তো সেম প্রসেসটা আবার কি দ্বিতীয় নাম্বার জন্য করতে হবে। তো আমি আবার লিখি প্রিন্ট এফ ইন্টার ইউর নাম্বার, তারপর কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। তারপর আবার স্ক্যান এফ দিয়ে তারপর %d, তারপর লোকেশন বলার জন্য এই যে ইউজার থেকে যে নিব তা সেটাই রাখবো সংরক্ষণের জন্য এন্ড bar2 দিব। তারপর আবার সেমিকোলন। এখন কি রেজাল্ট নামের একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এটা রেজাল্ট দেখাবো, কি দেখাবো, যোগ bar1 প্লাস bar2, তারপর আবার সেমিকোলন। তারপর আমি কি লিখবো, আমরা আউটপুট দেখার জন্য কি লিখি, প্রিন্ট, এই যে প্রিন্ট কি প্রিন্ট এফ, তারপর লিখবো যে রেজাল্ট অফ রেজাল্ট অফ %d and %d is %d। তো এই 3টা ভেরিয়েবল কি নাম দিয়ে প্রথমে একটি bar1, তারপরে হচ্ছে bar2, তারপরে হচ্ছে রেজাল্ট। সব কিছু ঠিক থাকে আমার প্রোগ্রামটা রান করার কথা। এই যে আগে ঢুকছিলাম যে pony.h, এই ফাইলটা দরকার হয় না, তাই আমি এই হেডার ফাইলটা অ্যাড করে তো আমি রানি ক্লিক করি। এই যে কি বলছে, ইন্টারভিউ ফার্স্ট মেম্বার, ফার্স্ট মেম্বারের জন্য আমরা কি বলছিলাম 10, তো আমি 10 ইন্টার প্রেস করলাম। এখন আমাকে বলতেছে ইন্টারভিউ সেকেন্ড নাম্বার, তো আমি দেই 15। তো 10 আর 15 যোগ করলে কত হবে, 25 হবে। তো আমি এখন ইন্টার দিয়ে দেখি আমার রেজাল্ট 25 হয় কিনা। এই যে রেজাল্ট অফ 15 অ্যান্ড মেবি আমি এখানে ভুল করছি, মেবি ভুলের কারণে %d bar1 রেজাল্ট অফ %d and %d is, এখানে অ্যাসাইন করা যাবে না, এখানে এইটা দিলে মনে হয় হবে। আমি ভুল করছি, তো আবার দিয়ে দেখো 10, এরপর দিয়ে 15, আবারও ভুল করলাম কেন, রেজাল্ট 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 অফ %d and %d is bar, ওকে রেজাল্ট টোটাল দিয়ে দিকে হয়তো বা রেজাল্ট ভেরিয়েবলের নামের কারণে মনে হয় প্রদান করতেছে। টোটাল নেক্সট নাম্বার দিয়ে দেখি 10, তারপর হচ্ছে 15, আবার ভুল, ভুল তাই ভুল কোথায়, ইন্টিজার bar1, তারপর হচ্ছে ওই এখানে কি bar1, সেখানে কি bar1 হবে, এখানে তো বার ভেরিয়েবল অর্থাৎ bar2 হবে। তো এখন রান করে দেখি 10, 15, এই যে এখন রান করছে, টোটাল অফ 10 and 15 is 25। তো এখানে টোটাল না দিয়ে রেজাল্টই দিই, কারণ রেজাল্টটা দেখতে একটু সুন্দর। রেজাল্ট ওই লেখাটা ম্যাটার করে না, বাট এই যে প্রোগ্রামটা কিভাবে রান করতেছে এটা ম্যাটার করে। এখন আমি এখন আমি 50 দেই, আবার দিই যে 100, তো 50 আর 100 যোগ করলে কত হবে, 150। এই যে 150 হয়ে গেছে। তো তুমি চাইলে এইটা তুমি রান করতে পারো যে কোনো অনলাইনে।
এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে ওই যে ভাই একটু বুঝবা না এখন, তখন তোমরা ধীরে, ধীরে বুঝতে পারবা। এটা হচ্ছে একটা সি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ভাষার। সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পৃথিবীতে যত ভাষা আছে, তত ভাষা কোনো না কোনোভাবে এই সি থেকে নেওয়া। তো আশা করি তোমরা ভিডিওটা আপনি পছন্দ করেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে স্কিল আর্ট বাংলাদেশে সাথে থাকবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য রইল আমন্ত্রণ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।